আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও তার মূল জটিলতাগুলো এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন, ডায়াবেটিস, কিডনির হৃদযন্ত্র এবং ফুসফুসের ওঠানামা করা জটিলতার কারণে বেগম জিয়াকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। নিয়মিত হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সর্বশেষ পরীক্ষায় তার কিডনি ও ফুসফুসের অবস্থায় কিছুটা অগ্রগতি দেখা গেলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। এই অনিশ্চয়তার কারণে তার বিদেশ যাত্রার সম্ভাব্য সময় বারবার পরিবর্তিত হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, বেগম জিয়া বিমানে ভ্রমণের উপযোগী না হলে তাকে বিদেশে নেওয়া হবে না। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী HM মেহেদী হাসান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের বৈঠক থেকে নতুন কি তথ্য আছে আপনার কাছে? একটু আগেই কথা মেডিকেল বোর্ডের সদস্যরা বসেছেন এবং বেগম জিয়ার সর্বশেষ যেই শারীরিক অবস্থা সেটি তারা পর্যবেক্ষণ করেছেন এবং এখানে দেশ বিদেশের যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যে এই বিগত সময় যে চিকিৎসা চলমান রয়েছে সেটি আরও এভাবেই চলবে কিনা, কিংবা পরবর্তীতে চিকিৎসার কী পদক্ষেপ তারা গ্রহণ করবেন সে বিষয়ে তারা কী পদক্ষেপ নেবেন সে বিষয়ে তারা আজকে আলোচনা করেছেন আমরা জানতে পেরেছি। এখানে এই মেডিকেল বোর্ডে জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন এবং সার্বিকভাবে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন কিনা এবং দেশের বাইরে না গেলেও দেশে কিভাবে চিকিৎসাটা তারা চালিয়ে নেবেন সব দিকেই আসলে নজর দিয়ে এবং বেগম খালেদা জিয়ার সর্বাধিক গুরুত্ব দিতে তার চিকিৎসাকে সেটিকে মাথায় রেখেই মূলত বোর্ড বসেছে এবং সব ধরনের ব্যবস্থা যেন নিতে পারেন তারই উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এটুকুই, বিস্তারিত আমরা জানবার এখনও সুযোগ হয়নি, পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো। আপনি জানেন যে ইতোমধ্যেই কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়ার যে উদ্যোগ ছিল সেটি বাতিল করা হয়েছে। তো এখন পর্যন্ত বলাই যাচ্ছে যে খুব শীঘ্রই তাকে যে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে এমনটাও আসলে নিশ্চিত করে বলা যায় খুব শীঘ্রই সেটা হচ্ছে না। তবে সামনে চিকিৎসাটা কিভাবে তারা চালিয়ে নেবেন সেটি নিয়েই মূলত বোর্ড আজকে আলোচনা করেছে আমরা জানতে পেরেছি। তো এই ছিল সবশেষ অবস্থা কথা। খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানছিলাম। নির্বাচনে তফসিলের সময় ঘনিয়ে আসলেও এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে দলটি জানায়, রমজানের আগেই জাতীয় নির্বাচন সম্পন্ন করবে এসি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে জামায়াত আমির বলেছেন, কোনো কারণে নির্বাচনের সময় পেছালে গভীর সংকটে পড়বে দেশ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সহ বেশ কিছু বিষয় নিয়ে সোমবার নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে জামায়াত ইসলামী। জামায়াত সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলের সাথে কমিশনের এই বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল। আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজানের আগেই নির্বাচন হবে বলে মনে করে জামায়াত। আশঙ্কা আমরা এখন ফিল করছি না। ওনাদের সিদ্ধান্তের যে কথা জানালেন তাতে আমরা ওনাদের উপরে আস্থা রাখতে চাই। তবে ইউরোপীয় ইউনিয়নের ঢাকা অফিসে 8টি দেশের দূতদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, জামায়াত নিজের দলের জন্য নয় বরং মানুষের জন্য রাজনীতি করে। এছাড়া নির্বাচনের আগে যারা টুপি ও তসবি নিয়ে ঘুরে বেড়ায় তারাই ধর্মকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত
এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা ধর্মকে ব্যবহার করি না, ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা আছে বলেও মনে করেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পর জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দল। রাতে রাজধানীর পুরানা পল্টন খেলাফত মজলিসের কার্যালয়ে ৮ দলের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানানো হয়। জাতীয় নির্বাচনে গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের জন্য ব্যাপক প্রচার চালানো হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তফসিলের পর ৫ দফা দাবি আদায়ের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বৈঠকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস আলাদাভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ৮ দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক আসনে ৮ দলের মনোনীত একজন ক্যান্ডিডেট থাকবে, যেটা সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হয়। আমরা বিজয়ের জন্য সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করে যাবে যে আমাদের ৮ দলের সমঝোতার প্রার্থী হিসাবে তাকে বিজয়ী করে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা যে পলিসি নিয়েছি সেটার উপরেই আছি এবং আজকে সেটা আমরা পুনরায় ব্যক্ত করছি। এভাবে আগামী কাল থেকেই আমরা সে প্রার্থী বাছাইয়ের কাজটার হোমওয়ার্ক শুরু করব ইনশাআল্লাহ। সরকারের হাতে কোনো ম্যাজিক বা রিমোট নেই যে সুইচ টিপে নির্বাচনের আগে দেশের অপরাধ কমিয়ে দেবে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা বলেন। এদিকে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, অনেকদিন দেশে ভালো নির্বাচন হয় না, তাই এ নিয়ে জনমনে আস্থার সংকট থাকার সুযোগ আছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক বসে। বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ অংশ নেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মাদক নিয়ন্ত্রণ, নারীর প্রতি সহিংসতা রোধ সহ বেশ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকরা রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার ঘটনা এবং মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনার কথা উল্লেখ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা প্রতিটি ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছেন। এই ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং ফিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। এদিকে সচিবালয়ে বিগত ১ বছরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই দেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই, যেটা হয়েছে এগুলোকে নির্বাচন আমার ডেফিনেশন না। তো সেই জন্য মানুষ তো এখনও একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, অথবা তাদের অন্য কোনো ক্যালকুলেশন আছে। গভর্নমেন্ট তো বারবার বলছে, আমরা বারবার বলছি, যেখানে যাচ্ছে সেখানে বলছি যে নির্বাচন সময় মতো হবে। বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠানগুলো শ্রম আইনের আওতায় না আসলে তাদেরকে সরকারি কাজ দেয়া হবে না বলেও জানান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ডাকাতদের কাছে জিম্মি ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ডাকাতরা পালিয়ে গেলেও জব্দ করা হয় অস্ত্র, গোলাবারুদ। রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সুন্দরবনের কয়রায় নাগজোড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি ১ নলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজ সহ ডাকাতদের কাছে জিম্মি ৪ জেলেকে উদ্ধার করা হয়। আরেক অভিযানে ৭২ কেজি হরিণের মাংস সহ ৪ শিকারীকে আটক করে কোস্টগার্ড। কিশোরগঞ্জ ১ সদর ও হোসেনপুর আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন মনোনয়ন প্রত্যাশী ৪ প্রার্থীর সমর্থকরা।
রাতে শহরের পুরাতন বাস স্টেডিয়াম মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়। এতে অংশ নেন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু সহ 4 প্রার্থীর সমর্থকরা। বিএনপি ঘোষিত প্রার্থী মাঝারুল ইসলামের পরিবর্তে যোগ্য প্রার্থী নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ। কয়েকদিন ধরে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে তারা। ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা 8 আসনের জামায়াতে ইসলামের মনোনয়ন প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন। দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পল্টন থেকে মগবাজার এলাকায় প্রচার মিছিলের আগে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন। জামায়াতে ইসলামী দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নিরাপদ দেশ করতে চায় বলে জানিয়েছেন তিনি। জামায়াতে ইসলামী ধর্ম নিয়ে রাজনীতি করে না বলেও মন্তব্য করেন তিনি। অতীতের মতো ভোট ডাকাতির কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। ভোট কারচুপির কথা চিন্তা বাদ দিয়ে জনগণের আস্থা অর্জনের মনোযোগী হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। সভায় দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিশাল মিছিল বের করা হয়। ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড সম্প্রতি কক্সবাজারে তাদের বার্ষিক আয়োজন বিজনেস পার্টনার মিট 2025 সম্পন্ন করেছে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য টুগেদার উই গ্রো বি দ্য নাম্বার 1। ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সিইও হারুন ওরতাজ বলেন, তারা দেশব্যাপী সুসংহত সাপ্লাই চেইন এবং শক্তিশালী নেটওয়ার্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে 43 জন ডিস্ট্রিবিউটর, 2 জন নারী উদ্যোক্তা এবং সেলস টিমকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেল ড্র। এ সময় উপস্থিত ছিলেন সিএফও ওসমান চেলিক, ডিরেক্টর বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি রাইসা জামিল এবং জেনারেল ম্যানেজার ও হেড অফ সেলস শওকত ওসমান জামিল। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারা দেশের ডিস্ট্রিবিউটরগণ। চলতি বছর দেশের অর্থনীতির বেশ কিছু সূচকে উন্নতি হলেও অনেক নেতিবাচক দিকও রয়েছে। এজন্য আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের তাগিদ অর্থনীতিবিদদের। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, দুর্নীতি কমাতে না পারায় অর্থনীতি দুষ্টু চক্রের মধ্যে পড়ে গেছে বলেও মন্তব্য করেন তারা। অন্যদিকে সরকারের অর্জন ও বাস্তব চ্যালেঞ্জের সঠিক চিত্র উপস্থাপনের বদলে অনেক ক্ষেত্রেই উদ্দেশ্যমূলকভাবে বিকৃত তথ্য প্রচার করা হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পরিকল্পনা কমিশনে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনএসি সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে চলতি বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ও এসডিজির অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী মূল্যস্ফীতি, রপ্তানি আয়, রেমিটেন্স প্রবাহ থেকে শুরু করে ম্যাক্রো ইকোনমিতে আশাব্যঞ্জক উন্নতি হলেও রাজস্ব আয়, বিনিয়োগ ও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সহ অর্থনীতির বেশ কিছু সূচকে অগ্রগতি হয়নি। সার্বিকভাবে তাহলে বলতে হয় যে নেতিবাচক ছুরি ইতিবাচক ছুরির চেয়ে বেশি ভারী। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি কমানো, এই জায়গাটাতে আমরা যেটুকু করার ছিল সেইটা দিতে না পারার ফলে যেটা হয়েছে যে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। রাজস্ব বাড়াতে আয়কর ও ভ্যাট কাঠামোর উপর গুরুত্বারোপ করেন এনবিআর চেয়ারম্যান। আর ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সুশাসন নিশ্চিতের কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা যদি সত্যি সত্যি এলডিসি গ্রাজুয়েশনে যাই, এখনো প্রচুর পরিমাণ ইম্পোর্ট ডিউটি বায়াসনেস আছে আমাদের রেভিনিউতে, সেটা ডেফিনেটলি আমাদের ড্রাস্টিক্যালি কমাতে হবে। তাহলে আমার জায়গা হচ্ছে ইনকাম ট্যাক্স এবং ভিটি, এই দুই জায়গায় আমাদের জোর দিতে হবে। We have emphasized good governance and focused on transparency. So we have said that while we will be working on NPL reduction through asset management company, good governance will be the ultimate solution. চট্টগ্রাম বন্দর সহ দেশের অর্থনৈতিক অগ্রগতিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার ফলে সরকারের সাফল্যের চেয়ে চ্যালেঞ্জই বেশি, এমন মন্তব্য করেন সংশ্লিষ্টরা। আমাদের রিয়াল অ্যাচিভমেন্টগুলোকে হাইলাইট না হয়ে যেটা হয়েছে, কেউ কেউ সিলেক্টিভলি একটা দুইটা ডেটাকে সামনে রেখে ওইটাকে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, ফলে মানুষের কাছে যে মেসেজটা গেছে সেটা অনেক ক্ষেত্রেই খুবই সুখকর মেসেজ। এটার যে সমালোচনাটা হচ্ছে, এই পোর্টের এফিসিয়েন্সি আমি যদি বাড়াতে না পারি তাহলে আমি তো এখানে কস্ট অফ ফান্ড কমাতে পারছি না। আগামীতে রাজনৈতিক স্থিতিশীলতার উপর দেশের
অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন বক্তারা। থাকবে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।